হেই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ফারুক। তো আজ আমরা কথা বলবো একটা ভিন্ন টপিক নিয়ে, যা খুবই জ্বলন্ত এবং যা বলবো সবটাই স্টাডি আর ফ্যাক্টসের ওপর নির্ভর করে। তো চলো শুরু করা যাক। কলকাতার ব্লু লাইন মেট্রো মানে শহরের লাইফলাইন, তাই না? প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এর ওপর ভরসা করে। কিন্তু আজকাল এই মেট্রো যাত্রাটা আর সাধারণ যাতায়াত নেই, এটা একটা রোজকার যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আসুন এই সংগ্রামের গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে। এক ডেলি প্যাসেঞ্জারের মুখ থেকে শোনায় কথাটা, মানে এর চেয়ে ভালোভাবে হয়তো পরিস্থিতিটা বোঝানোই যেত না। কারণটা খুব সোজা। এখন মেট্রোতে চড়া মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, না, এটা আক্ষরিক অর্থেই একটা টিকে থাকার লড়াই। তো এই যে রোজকার যাতায়াত, এটাকে একদম হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। এটা একটা যুদ্ধ, হ্যাঁ, আক্ষরিক অর্থেই যুদ্ধ। প্ল্যাটফর্মে পা রাখা থেকে শুরু করে ট্রেনের ভেতরে একটা দাঁড়ানোর জায়গা পাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপই এক একটা বিরাট চ্যালেঞ্জ। অফিসিয়ালি তো বলা হয় প্রতি 5 মিনিট অন্তর ট্রেন আসবে, কিন্তু বাস্তবটা, ওরে বাবা, সে তো পুরো অন্য গল্প। এখন 15 থেকে 20 মিনিট অপেক্ষা করাটাই যেন নিউ নর্মাল হয়ে গেছে। আর তার ফল, প্ল্যাটফর্মে যে ভিড়টা জমে, তাকে মানব সুনামি ছাড়া আর কিছুই বলা যায় না। আর ট্রেনে ওঠার সময়কার সিনটা, সে তো আর এক মহাকাব্য। দরজাই ঠিকঠাক বন্ধ হতে চায় না। কখনো আরপিএফ এসে রীতিমতো ধাক্কা দিয়ে লোক ঢোকানোর চেষ্টা করে। আবার যেদিন তাদের দেখা মেলে না, সেদিন তো কথাই নেই। যাত্রীরাই একে অপরকে ঠেলে ঠুলে জায়গা করে নেয়। মানে সেফটির চেয়ে বিশৃঙ্খলাটাই এখানে বড় হয়ে দাঁড়ায়। আচ্ছা, এই যে রোজকার ভোগান্তি, এই যে এত হয়রানি, এখান থেকে একটা প্রশ্ন তো মাথায় আসেই। আচ্ছা, এই সবটা কি এমনি এমনি হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কেউ কি ইচ্ছে করে এই অবস্থাটা তৈরি করছে? চলুন, এই যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, সেটার গভীরে গিয়ে একটু তলিয়ে দেখা যাক। প্ল্যাটফর্মে একটু দাঁড়ালেই এই ফিসফাসটা কানে আসবে। অনেকেই বিশ্বাস করেন এটা আসলে ইচ্ছে করে করা হচ্ছে। কেন? যাতে ভাড়া বাড়ানোর একটা রাস্তা তৈরি করা যায়। পরিষেবা খারাপ হলে পরে ভাড়া বাড়িয়ে ভালো পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যাবে। কিন্তু আসল সত্যিটা কি এটাই? দেখুন, এই ষড়যন্ত্রের তত্ত্বটা শুনতে বেশ আকর্ষণীয় লাগলেও ডেটা আর ফ্যাক্টস কিন্তু অন্য কথা বলছে। যখন বাস্তব কারণগুলো সামনে রাখা হয়, তখন ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। এর পেছনে কোনো চক্রান্তের প্রমাণ পাওয়া মুশকিল। আসল কারণটা অনেক বেশি সাদামাটা আর হয়তো আরও ভয়ের। আর সেটা হলো বছরের পর বছর ধরে পুরনো হয়ে যাওয়া পরিকাঠামো আর টেকনিক্যাল ফেলিওর। মেট্রো ইচ্ছে করে পরিষেবা খারাপ করছে না, সত্যিটা হলো তারা পরিস্থিতিটা সামলাতেই পারছে না। ব্যাপারটাকে এইভাবে ভাবা যেতে পারে। ধরুন, আপনার বাড়িতে 80 দশকের একটা টিভি আছে। টিভিটা কিন্তু এখনও চলে, খারাপ হয়ে যায়নি। কিন্তু সমস্যাটা হলো রিমোট টিপলে চ্যানেল বদলাতে প্রায় 10 সেকেন্ড লেগে যায়। কলকাতার ব্লু লাইনের অবস্থাও ঠিক ওই রকমই। কেউ ইচ্ছে করে এটাকে স্লো করে দেয়নি, এটা বয়সের ভারে নিজেই স্লো হয়ে গেছে। আর যখন ভাড়া নিয়েই এত কথা হচ্ছে, তখন এই ডেটাটা একবার দেখুন। ভারতের অন্যান্য মেট্রো শহর যেমন দিল্লি বা মুম্বাইয়ের সাথে তুলনা করলে কলকাতার মেট্রো ভাড়া কিন্তু এখনও অনেক অনেক কম। এই তথ্যটা মাথায় রাখলে ভাড়া বাড়ানোর যে কোনো আলোচনার প্রেক্ষাপটটা বুঝতে সুবিধা হয়। আর সত্যি কথা বলতে কি, পলিটিক্যাল রিয়ালিটিটাও তো বুঝতে হবে। এই রকম একটা ভেঙে পড়া সিস্টেমের ওপর যদি ভাড়া চাপানো হয়, তাহলে পাবলিকের যা রিয়াকশন হবে, সেটা কোনো সরকারই সামলাতে চাইবে না। তাই আগে পরিষেবা ঠিক না করে ভাড়া বাড়ানোর রিস্ক কেউ নেবে বলে তো মনে হয় না। সুতরাং ভাড়া বাড়ানোর জন্য ইচ্ছে করে মেট্রো খারাপ করা হচ্ছে, এই থিওরিটা ঠিকঠাক মিলছে না। তাহলে প্রশ্নটা হলো, যদি ষড়যন্ত্র না হয়, তাহলে আসল কারণটা কি? কেন এই অবস্থা? চলুন এবার আমরা ফ্যাক্টসের ওপর ভিত্তি করে 4টে মূল কারণ খুঁজে বার করি, যেগুলো এই রোজকার মেট্রো বিপর্যয়ের জন্য দায়ী। প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো এর বয়স। এটা ভারতের সবচেয়ে পুরনো মেট্রো, মানে প্রায় 40 বছরেরও বেশি হয়ে গেছে। এর টেকনোলজি, বিশেষ করে সিগন্যালিং সিস্টেমটা এতটাই পুরনো, ভাবুন দূরদর্শন যুগের টেকনোলজি দিয়ে চলছে। একটা ছোট্ট গ্লিচ হলেই পুরো সিস্টেম বসে যায়, মানে উইন্ডোজ এক্সপির মতো অবস্থা আর কি। দ্বিতীয় কারণটা আরও সিরিয়াস। কবি সুভাষ, যেটা লাইনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন, সেখানকার কয়েকটা পিলারে ফাটল দেখা দিয়েছে, আর তার জন্য পুরো স্টেশনটাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এর ফলে কি হচ্ছে, ট্রেনগুলোকে এখন তার আগের স্টেশন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে ঘোরাতে হচ্ছে। কিন্তু ওই স্টেশনটা তো টার্মিনাল স্টেশন নয়, তাই যেখানে ট্রেন ঘোরাতে 5 মিনিট লাগার কথা, সেখানে লাগছে প্রায় 12 মিনিট। আর এই বাড়তি সময়টাই পুরো লাইনের শিডিউলকে ঘেঁটে দিচ্ছে। এরপর আসি 3 নম্বর কারণে, আর সেটা হলো কলকাতার একটা চিরকালের সমস্যা, জল।
হ্যাঁ, বর্ষা এলে মেট্রো টানেলগুলোতে জল জমে যায়। অবস্থাটা এতটাই খারাপ হয় যে এটাকে মেট্রো সুইমিং পুল সিজনও বলা যেতে পারে। একবার তো এই জলের জন্য টানা ১৩ ঘন্টা মেট্রো বন্ধ রাখতে হয়েছিল। ভাবুন একবার, ১৩ ঘন্টা। আর ৪ নম্বর কারণটা আমরা সবাই রোজ অনুভব করি, অতিরিক্ত ভিড়। বিশেষ করে গ্রিন লাইনটা চালু হওয়ার পর থেকে এসপ্ল্যানেডে যা ভিড় হয়, মনে হয় যেন একটা হিউম্যান ফানেল তৈরি হয়েছে। পুরোনো সিস্টেমটা এত যাত্রীর চাপ নেওয়ার জন্য বানানোই হয়নি, অথচ সেই তুলনায় কর্মী সংখ্যা, বিশেষ করে আরপিএফ বাড়েনি। ফলে ভিড় কন্ট্রোল করাটা প্রায় অসম্ভব একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। তো প্রশ্ন হল, এর সমাধান কি? দেখুন, কিছু কাজ তো হচ্ছে। কবি সুভাষের পিলারের কাজ চলছে, টানেলগুলোকে ওয়াটারপ্রুফ করার জন্য টেন্ডারও ডাকা হয়েছে, এমনকি নতুন সিগন্যালিং সিস্টেমের টেস্টিংও চলছে। কিন্তু সবথেকে জরুরি যে জিনিসটা, অর্থাৎ যথেষ্ট পরিমাণে আরপিএফ আর স্টাফ নিয়োগ করা, সেই কাজটা এখনও আটকে আছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। একদিকে যখন শহরের এই পুরনো লাইফলাইনটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, তখন কিন্তু এই একই শহরে একটা সাইলেন্ট রেভলিউশনও ঘটছে। চলুন এবার গল্পের অন্য পিঠটা দেখা যাক। আমি কথা বলছি গঙ্গার নিচ দিয়ে যাওয়া সেই টানেলটার কথা। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডার রিভার মেট্রো টানেল, যেটা হাওড়া আর শিয়ালদহের মতো দুটো গুরুত্বপূর্ণ স্টেশনকে জুড়ে দিয়েছে। এটা শুধু একটা টানেল নয়, এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এই নতুন টানেলটা কি করতে পারে ভাবুন একবার। দুটো বড় রেল জাংশন জুড়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। যাতায়াতের সময়টা প্রায় অর্ধেক হয়ে যাবে, রাস্তার উপর থেকে ট্র্যাফিকের চাপ কমবে, আর লোকাল ইকোনমি একটা বড় বুস্ট পাবে। এটা আসলে প্রমাণ করে দেয় যে কলকাতা শুধু পুরনো ঐতিহ্য নিয়ে বসে নেই, এই শহরটা বড় স্বপ্ন দেখতে জানে এবং সেটাকে সত্যি করার ক্ষমতাও রাখে। উন্নতি তো একেই বলে, তাই না? কিন্তু এখানেই একটা অদ্ভুত কন্ট্রাস্ট চোখে পড়ে। একদিকে আমরা গঙ্গার তলা দিয়ে টানেল বানানোর মতো বিশ্বমানের কাজ করছি, আর অন্যদিকে আমাদের শহরের সবচেয়ে পুরনো লাইফলাইন, আমাদের ব্লু লাইনটা ঢুকছে। নতুন কিছু বানানোর আগে পুরনোটাকে বাঁচানোটা কি বেশি জরুরি নয়? আর তাই প্রশ্নটা উঠেই আসে, যদি আমরা একটা নদীর তলা দিয়ে টানেল বানাতে পারি, তাহলে আমরা আমাদের ব্লু লাইনটাকে বাঁচাতে পারছি না কেন? প্রশ্নটা কিন্তু ক্যাপেবিলিটির নয়, প্রশ্নটা প্রায়োরিটির। টেকনোলজি বা স্কিলের অভাব নেই, অভাবটা শায়দ সদিচ্ছার আর দায়িত্ব নেওয়ার। শেষ পর্যন্ত সব ডেটা, সব অ্যানালিসিস, সব কিছুর পরেও গল্পটা কিন্তু আবার সেই সাধারণ মানুষের কাছেই ফিরে আসে, সেই লক্ষ লক্ষ যাত্রীর কাছে যারা আজও প্রতিদিন এই মেট্রোটার ওপরই ভরসা করে। শেষে একটাই কথা, আমরা যারা প্রতিদিন যাত্রা করি, আমরা আসলে কি চাই? আমাদের কোনো ফ্যান্সি এসি লাইট বা ইংলিশ অ্যানাউন্সমেন্টের দরকার নেই। আমরা শুধু চাই মেট্রোটা চলুক, নিয়মিত চলুক, নিরাপদে চলুক। আমাদের হেরিটেজ প্রাইডের গল্প শোনানোর কোনো দরকার নেই যখন আমাদের দুর্গাপুজোর ভোগের লাড্ডুর মতো ট্রেনের ভেতরে ঠেলে ঢোকানো হচ্ছে। আমাদের অজুহাতের দরকার নেই, আমাদের শুধু সময়ানুবর্তিতা চাই। তো যতদিন না পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমাদের মতো লক্ষ লক্ষ যাত্রী রোজই ঝক্ষণ পাবে আর ভাববে আজকে কি হবে। আর হয়তো এটাই কলকাতা মেট্রোর আসল সত্যি। সব কিছুর পরেও, এত কষ্ট, এত ভোগান্তির পরেও লক্ষ লক্ষ মানুষ আজও এই মেট্রোর উপরেই বিশ্বাস রাখে। কারণটা খুব সহজ, কলকাতা মেট্রো আসলে শুধু বিদ্যুতে চলে না, এটা চলে মানুষের আশার ওপর। আজ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানতে থাকবেন, আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। Thanks for watching. If you like the ideas, please subscribe and stay tuned.